ভাই আপনি হঠাৎ করে আমাদের বাসায়? হ্যাঁ ভাবি, ওই যে আপনি বলছিলেন না আপনার একটা কাজের মেয়ে লাগবে, আমার পরিচিত। আপনি তো জানেন আমাদের বাসায় একজন কাজের মেয়ে আছে, তা উনি আবার আসলো, ভাবলাম আপনাকে দিই। ও আচ্ছা। ভাইয়া সব কাজ কাম পারে তো? আর ওনার বেতন কত টাকা দিতে হবে? হ্যাঁ ভাবি, কাজ কাম সবই করতে পারে। আর বেতনের বিষয় আমি তো 15,000 টাকা দিই, আর আপনি যা খুশি দিয়েন। ও আচ্ছা ভাইয়া, সমস্যা নাই। আমি বেতন কাম কাজ যদি ভালো হয় তাহলে আমি বেতন আরো বাড়িয়ে দেবো। আর আমার হাজবেন্ড আছে তো, আমার হাজবেন্ডের কাছে একটু বইলা তারপর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি থাকেন। হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া যান। আচ্ছা ভাবি, আপনি সব কাজ কাম পারেন তো? ও আচ্ছা। আমার হাজবেন্ড বেডরুমে আছে তো, তাহলে আপনি আসেন, আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলি। আসেন আসেন ভাবি, এই যে আমার হাজবেন্ড। আসেন ভাবি। এই তামিম, তুমি না বলছিলে নতুন একটা কাজের মেয়ে লাগবো? এই যে আমাদের একটা ভাবি নিয়ে আসছি, উনি সব কাজ পারে। ও আচ্ছা, সব কাজ করতে পারে তো? হ্যাঁ সব পারে, রান্না বাড়া, তারপরে ঘর গোছানো, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া, সব পারে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আসলে তো আমরা কাজের লোক খুঁজতেছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ওকে কাজ বুঝিয়ে দাও। এখানে কিছু কাপড় আছে, এই কাপড়গুলো ওকে ধুতে দাও। ঠিক আছে, আমি বলতাছি। ভাবি, আচ্ছা ভাবি, কাপড় চোপড়গুলো নিয়ে ধোবেন, আর ফ্রিজে মাংস আছে, বিরিয়ানি রান্না করবেন, আর ফ্লোরগুলো একটু মুছা দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এই কাপড় চোপড়গুলো নিয়ে যান। দাও তো একটু ফোনটা। কি করতেছো? আমি তো একটু কাজ করি, দাও না ফোনটা। হ্যাঁ দিতেছি, দাঁড়াও। আচ্ছা এই ড্রেসটা আমাকে কিনে দেবা। হ্যাঁ এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, দেখো। এই লালটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এটা আমি কি দেখলাম! 10 বছর প্রবাসী জীবন কাটিয়ে বাসায় এসে দেখি আমার এই স্ত্রী অন্য একটা ছেলে নিয়ে আমার এই বেডরুমে একান্ত সময় কাটাচ্ছে। আল্লাহ, এটা আমি দেখে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না। আল্লাহ, এর কি করব? আমি কি করতে পারি? এর আমি একটা উচিত জবাব দিব। দাঁড়াও, আমিও দেখতেছি তোমাকে কি করতে পারি। এই শোনো, সামনে তো ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা আমাকে কোথায় নিয়ে ঘুরতে যাবা? ভ্যালেন্টাইন্স ডে আমি তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো, আর ওই দিনটা আমি তোমার সাথেই কাটাবো। শুধু ভ্যালেন্টাইন্স ডে কেন, আমি তো বছরের প্রত্যেকটা দিন তোমাকে সময় দিই। আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবসের মতো এত সুন্দর, এত প্রাণবন্ত। আচ্ছা আমাকে তো কিনে দিবা, তাহলে তুমি কিছু কিনবা না? ম্যাচিং করে চলো না, তুমি একটা শার্ট অর্ডার দাও। না, আমি শার্ট অর্ডার দেব না। আমি ভেবেছি আমি পাঞ্জাবি পরবো, লাল সাদা পাঞ্জাবি, আর তুমি লাল শাড়ি পরবে। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ। আচ্ছা আফরোজা, আমার মাথায় না একটা কথা আসছে। কি কথা বলো? কথাটা হলো, তোমার হাজবেন্ড তো 10 বছর যাবৎ প্রবাসে থাকে। ও কবে দেশে আসবে কিছু জানো? আরে তুমি ওর কথা বাদ দাও, তুমি হঠাৎ করে ওর কথা কেন বলতেছো? আর ওই এখন চলে আসলে, দেখো আমি আর তুমি যেভাবে চলতেছি সেটা কি আমরা চলতে পারবো? হ্যাঁ, তুমি কথা ঠিক বলেছো, কারণ আমরা তো এমনিতে অনৈতিকভাবে একটা সম্পর্কে জড়িয়ে এভাবে ঘুরতেছি। আর মানুষজন যদি জানে যে আমরা আসল হাজব্যান্ড ওয়াইফ না, তখন কি হবে ব্যাপারটা ভাবো। আর একবার যদি তোমার হাজব্যান্ড দেশে চলে আসে, তো একটা বাজে একটা সিচুয়েশন হয়ে যাবে। তখন কি হবে আমি সেটাই ভাবতেছি। তুমি যে বললা যে আমার হাজবেন্ডে ফোন দিছিল, বাট ওকে আমি ফোন দিয়ে ভুলভাল বইলা ফোন রেখে দিই। আমি যা বলি ওই তাই বিশ্বাস করে। ওগুলো তুমি নিয়ে মাথায় চিন্তা করো না। চিন্তা করব না, কিন্তু আমি তো একটু দুশ্চিন্তায় থাকি। যদি এমন হয় তোমার হাজবেন্ড তোমাকে না জানিয়ে হুটহাট দেশে চলে আসে, তখন কিভাবে পরিস্থিতিটা সামলাবো বুঝতে পারতেছো না? আরে তোমার মাথা কি সব গেছে যে ওই আমাকে না জানে চলে আসবে দেশে? আরে ওই এতটা পাগল না, ওই আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে জানেই দেশে আসবে। সেটা ঠিক আছে, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু একটু টেনশন হচ্ছে। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? আমার হাজবেন্ড আমাকে কখনোই না জানে আসবে না। আর তুমি কেন মন খারাপ করে আছো? তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে? চলো আমরা একটু এনজয় করি। আরে বাবা, হ্যাঁ এনজয় তো করব।
আচ্ছা আফরোজা, তোমার হাজবেন্ড যদি হঠাৎ করে দেশে চলে আসে তখন আবার তুমি আমাকে ভুলে যাবে না তো? দেখা গেল যে তুমি তোমার হাজবেন্ডের সামনে আমাকে অস্বীকার করতেছো যে আমাকে তুমি চিনো না, এরকম কিছু। আরে না, তুমি কি বলো না বলো, আমি তোমাকে ভালোবাসছি আমার হাজবেন্ডের কাছে চলে যাওয়ার জন্য, তাহলে তো আমি আমার হাজবেন্ডের কাছেই থাকতাম। না, আমি তোমাকে কখনো যাব না ছেড়ে, তুমি যেও না আমাকে ছেড়ে। সেটা তো কখনোই সম্ভব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে হারানোর ভয়টা সব সময় আমাকে তাড়া করে। আরে তুমি এত টেনশন করো না, আমি তোমার আছি, আমি তোমারই থাকবো। না সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, এই যে আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকতেছি বিয়ে ছাড়া, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, এই ব্যাপারটা তো নিশ্চয়ই ঠিক হচ্ছে না। আর আমি একটা অবিবাহিত ছেলে, তোমার সাথে আমি পরকীয়ার প্রেমে জড়িয়ে আছি। এই সব কিছু যদি তোমার হাজবেন্ড জানতে পারে, আমাকে তো পুলিশে দেবে, আমার জীবনটাও তো একদম ছারখার হয়ে যাবে, আর তোমারও অনেক বিপদ আছে। দেখো আমি একটা অবিবাহিত ছেলে, এভাবে আমি তোমার সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে আছি, তো আমার ভয় লাগছে যে আগামীতে হয়তো আমাদের জন্য খুব বড় রকমের একটা বিপদ অপেক্ষা করতেছে। কি থেকে যে কি হয়ে যায় আল্লাহই জানে। এই থামো তো, তুমি এত টেনশন করতেছো কেন? আমার হাজবেন্ড বাংলাদেশেই নাই, আর ওই কবে না কবে আসবে তা নিয়ে তুমি এত টেনশন করতেছো। টেনশন আসলে কিছুই নেই, আমি আছি তো তোমার পাশে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দিলাম, এত চিন্তা ভাবনা করে কি আর থাকা যায়? ওটা পরেরটা পরে দেখা যাবে। এই শোনো, তোমার হাজবেন্ডের এই টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিছু কবে তুমি আমার নামে করে দিবে? আরে বন্ধুরা, ওগুলা বাদ দাও, আমার হাজবেন্ড তো এখন দেশেই আসেনি, দেশে আসুক, তারপরে কিন্তু পয়সা হলে আমার নামে লিখে নিব, তারপরে না আমি তোমার নামে লিখে দিব। আর আমার নামে না লিখে দিলে তো আর তোমার নামে আমি দিতে পারবো না। না, ওনাকে দেশে আসতে দাও। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ, এসব কিছু যখন আমাদের নামে আমরা লিখে নিব, তারপর তোমার হাজবেন্ডকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তখন আর আমাদের পথের কাঁটা থাকবে না। হ্যাঁ, ঠিক আমরা বলছো খুব তুমি। সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারবো। হ্যাঁ, হায় আল্লাহ, আমি এগুলো কি দেখতেছি? আমার স্ত্রী আমারই বেডরুমে তারপর প্রেমিককে এনে আমাকে মেরে ফেলা প্ল্যান করতেছে, এবং আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা তার নামে লিখে নিয়ে সে আমার কাছ থেকে পালিয়ে যাবে। না না, এইটা আমি হতে দিব না, দাঁড়াও আমি দেখতেছি। এখন চলো রোম্যান্স করে আমরা মুহূর্তটা সুন্দর করি। ম্যাডাম, আরে তুই হঠাৎ করে নক না করে আমার রুমে চলে আসছিস? আসলে ম্যাডাম আমার রান্না করা শেষ তো, তাই আপনাদেরকে ডাকতে আসছি। আরে আপনার কণ্ঠটা কেমন ছেলে ছেলে মনে হইতেছে। আপা, আমার কণ্ঠটা শুধু ছেলেদের মতো না, আমার চেহারাটাও ছেলেদের মতো, তাই তো আমি হিজাব করে থাকি। আরে আপনি কি হিজলা নাকি? আসলে আমি হিজলা না, আমাকে দেখলে আপনি চমকে যাবেন। আচ্ছা, একটু মুখটা খুলেন তো। না ম্যাডাম, আমি এখন হিজাবটা খুলতে পারবো না, আমি যদি হিজাবটা খুলি আপনি চোখ কপালে উঠে যাবে আপনার। আরে এগুলো তুই কি বলছস? আরে মুখটা খুলতে বলছি, মুখটা খুললেন আপনি। না ম্যাডাম, মুখ খুলতে পারবো না। আরে আপনি খুলবেন নাকি আমি খুলবো টেনে? ম্যাডাম, আমার চেহারা দেখার এতই শখ। হ্যাঁ। এই নেন দেখেন। আরে তুমি তুমি হ্যাঁ। কখন আসলে? আর তুমি এভাবে বোরকা পরে কেন আসলে? চুপ, একদম চুপ। আর হ্যাঁ, কি বললি? আমি বোরকা পরে কেন আসছি? আমি যদি বোরকা পরে না আসতাম তাহলে তো তোদের এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। আর আমি 10টা বছর প্রবাস থেকে দেশের মাটিতে আসছি। দেশের মাটিতে আসার পর পরে আমার ফ্রেন্ড সার্কেল আমার বলছে তোর বউ তো আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করে। আমি তাও বিশ্বাস করি নাই। যখন আমি আসছি বাসায়, পাশের ফ্ল্যাটের বাবু ভাই আছে না, উনি আমাকে বলছে তোর বউ তো আরেকজনের ছেলের সাথে বসবাস করে। বাবু ভাই আমাকে যে কথাগুলো বললো সেটা তো আমি বিশ্বাস করিনি। তখন আমাকে বাবু ভাই একটা বুদ্ধি দিল, ভাই আপনি এভাবে এভাবে করেন, এভাবে করলে তখন আপনার বউয়ের আসল মুখটা দেখতে পারবেন। বেশ, এতটুকুই। তখন আমি বোরকা পরে চলে আসলাম। আজকে যদি আমি বোরকাটা যদি না পড়তাম তাহলে আমি তো জানতেই পারতাম না আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আরে তুমি যা ভাবতেছো তা সত্য নয়। চুপ, একদম চুপ। আর আমি যা ভাবছি সব ভুল, আমি যা ইংলিশ চোখে দেখেছি সব ভুল। এগুলো কি সব ভুল ছিল? আসলে আসলে এটা এটা আমার কাজিন। এটা তোর কাজিন না? এটা যদি তোর যদি কাজিন হতো তাহলে তুই কি বেড শেয়ার করতে পারতি, পুষ্টি করতে পারতি। আর হ্যাঁ, আর এটা যদি কাজিন হতো তাহলে তো কই আমাদের বিয়েতে তো আসলো না, কই থাকে তো আমি তো দেখলাম না। আরে
ও বাইরে ছিল তো চুপ, তা- একদম চুপ। একটা কথা বলবো না তুমি। আসলে কি জানো, নিজের চোখে কখনো অবিশ্বাস করা যায় না। আমি যা দেখেছি সব কি ভুল দেখেছি? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি কি তোমাকে কোনো চাওয়া পাওয়ার কোনো অপূর্ণতা রেখেছি? তুমি আমার সাথে কেন এমনটা করলা? হ্যাঁ, আমি কি তোমাকে চাওয়া পাওয়ার কোনো অপূর্ণতা রেখেছি? এই, আমি কি তোর কোনো চাওয়া পাওয়ার কোনো অপূর্ণতা রেখেছি আমি? তুই আমার কাছ থেকে যখন যেটা চাইতি তখনই আমি তোর সামনে হাজির করতাম। অথচ দিন শেষে তোর এই পরিহাস, তুই আমাকে এই দিলি? তোর কাছ থেকে আমি এটা কখনোই আশা করিনি। ছি ছি ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। তুই একটাবার আমার কথা চিন্তা করলি না? ওই প্রবাস নামের জেলখানাতে আমি 10-10টা বছর কষ্ট করে আমি তোর সব আবদারগুলো পূরণ করেছি। ছি ছি আফরোজা, ছি, আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। এই, তুই জানিস আমরা প্রবাসীরা কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা রোজগার করি? হ্যাঁ, আমরা না পাই বইয়ের ভালোবাসা পাইতে, না পাই মা বাবার ভালোবাসা পাইতে। অথচ দিন শেষে তোরা এটা কী দিলি? কাদের জন্য আমি প্রবাসী থাকি? কাদের জন্য আমি কি করলাম? এই, তুই যে কাজগুলো করলি, তুই একবার তোর বিবেকের কাছে প্রশ্ন করে দেখতো তুই কাজগুলো ঠিক করলি কিনা। দেখো সাব্বির, তুমি তো সব জেনেই গেছো, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে ভুল করেছো এটা কখনোই ক্ষমার অযোগ্য না। শোনো, তোমার মতন মেয়েকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও, যাও। আর শোনো, আর সময় মতন ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। আর এই, তুই এখানে কি করছিস? যাবি নাকি পুলিশ ডাকবো? এক্ষুনি যা।